তোমরা কি ধরনের পর্ন স্টার হয়ে গেছো? ঘরে ঘরে এখন বিকৃতি। পর্নোগ্রাফি মানে কি? এই যে পর্নোগ্রাফিটা নর্মালাইজড হয়ে যাওয়ার ফলেই তো এই বিকৃতি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব সোলজার্সদের কেউ বলছে চুতিয়া, কেউ বলছে মানে গালাগালি দিচ্ছে, এবং সেটা রিল করে সেটা করে ওদের কোনো বোধ নেই। লেখাদি যেটা করেছে সেটা নির্বুদ্ধিতা, হ্যাঁ, সেটার জন্য আমি ধিক্কার জানাই। যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে তার কোনো আইডিয়া আপনাদের কারণ নেই। বাবা মারা বাচ্চাদের এই ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রিপশনের লোভে অশ্লীলতাটাকে নর্মালাইজ করে দিচ্ছে নিজেদের মধ্যে এবং বাচ্চাদের পরের মধ্যে। ছেলে পরমানন্দ, যত উচ্চন্নে যায় তত আনন্দ। কারোর কিছু এসে যায়। আর এই রিয়ালিটি শো গুলো, এই রিয়ালিটি শো গুলো হচ্ছে এই যে চিপ কিছু সেলিব্রিটি বলো না তাদের, এই চিপ কিছু মানুষ সেগুলোকে গিয়ে এই চ্যানেল গুলো গিয়ে স্পন্সর করছে। এবং দেখবে তুমি মিলিয়ে দেখো, যেই বাচ্চাটা যত ইঁচড়ে পাকা, যেই বাচ্চাটা যত বড়দের মতন নানা রকমের বিহেভ করছে, তোমায় সিডিউস করছে, তোমার দিকে নানা রকমের বড়দের মতন তাকাচ্ছে, হাব ভাব করছে, তাকে ও বাবা তুমি হচ্ছে দ্য বেস্ট ধরনের ডিপ স্টেট থিওরি কিন্তু চলছে প্রতিটি দেশের বিরুদ্ধে। ডিপ স্টেট থিওরি বলতে ফরেন পাওয়ার। যে টি শার্ট পরে এসছে, এটা কি একটা আনএমপ্লয়েড একটা বাচ্চা স্টুডেন্ট এত পয়সা পাবে কোথা থেকে যে কোটি কোটি ছেলে মেয়েদের এক টি শার্ট পরিয়ে দিচ্ছে, যে টি শার্টে মোদিজিকে গালাগালি দেওয়া, যোগীজিকে গালাগালি দেওয়া। আমি কোনো পার্টির নই। ওরা একটা কথা শিখেছে, আজাদি, মানে সবকিছুর ওর তারা ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে বিকৃতি নয়, আজাদি মানে বিকৃতি নয়। ছেলে উ উ আ করছে, ওই দেখে সবাই উ উ, সব মনে হচ্ছে বাঁদরের দল। প্রশ্নপত্র ফাঁস বা পেপার লিকের বিষয়ে এটাতে তো সবাই ভুক্তভোগী। যেরকম বাড়িতে চুরি এখনো তো আটকানো গেছে, ডাকাতি আটকানো গেছে, এগুলো তো চলে গেলে ভালো, করাপশন চলে গেলে ভালো, সেটা তো সবাই আমরা চাই। কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আমাদের একটা এত লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে আমরা ফেলে দিতে চাইছি, এটা কিন্তু সাংঘাতিক। নমস্কার, আজ এক বিশেষ অতিথি যাকে আপনারা খুব পছন্দ করেন, সেই অতিথিকে আজকে আপনাদের জন্য আবার আমরা হাজির করেছি আমাদের এই বেঙ্গল স্কুপের স্টুডিওতে। মুখোমুখি পডকাস্ট এই টলিস্কুপের ববি চক্রবর্তী হিট। ববি চক্রবর্তীর প্রতিটি কথা আপনারা যেভাবে মন দিয়ে শোনেন এবং তার যে কমেন্টগুলো সেগুলো আমরা পড়ি, ভারী মজাদার কমেন্ট এবং এত সাপোর্টিভ আপনারা। আজকের এই অতিথিও কিন্তু ববি চক্রবর্তী। ববি চক্রবর্তী হচ্ছে প্রতিটি স্টুডেন্টের ববি দাদা বা ববি ভাইয়া। এই ববি দাদা ববি ভাইয়াকে আজ আমরা পেয়েছি। আজকে কিছু জেনজি মানে আমাদের একেবারে উত্তরসূরি যারা রয়েছেন তাদের সম্বন্ধে কিছু প্রশ্ন রাখবো। এই যে এই কদিন ধরে বললো নাকি জেনজিরা খুব ফাইট করছে সরকারের বিরুদ্ধে, কথাটা কি সত্যি? প্রথমেই টলিস্কোপ এবং বেঙ্গল স্কুপের দর্শকদের জানাই অনেক শুভেচ্ছা। তোমাকেও আমি নমস্কার জানাই নিত আমাকে আবার ডাকবার জন্য। তোমার এই যে প্রশ্নটা, সেটার উত্তর দিতে গেলে আমার একটু গ্রাস রুট থেকে শুরু করবে। সো প্লিজ অ্যালাউ মি সাম টাইম, যাতে কিনা আমি একদম শিকড় থেকে শুরু করতে পারি। তারপরে আমি আসছি জেনজি, কারণ যেটা আমি বলবো, আমি যেহেতু একজন সমাজকর্মী হিসেবে বলতে পারো এই জেনজিকেই সঠিক পথে চালনা করার জন্যই আমি গত 20 বছর ধরে ফাইট করে আসছি। রাইট। আমার যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, সেটা না অনেকেই ভুল বোঝে এবং ভাবে যে শুধুই সিগারেট, অ্যালকোহল এইসবের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আমার সচেতনতা শুধু, কিন্তু সেটা নয়। তুমি যদি আমার যে কোনো প্রোগ্রামে, যে কোনো স্কুলে বা কলেজে যদি যাও আমার সাথে, আমার ভীষণ ইচ্ছা তুমি চলো একদিন আমার এই প্রোগ্রামটা একদিন সাক্ষী হয়ে থাকো। তো সেখানে দেখবে পিছনে যে আমার ব্যানারটা বা স্লাইডটা থাকে থ্রু আউট দ্য প্রোগ্রাম, সেখানে একটা জিনিস বড় বড় করে লেখা থাকে, একটু আমি সবাইকে একটু মন দিয়ে শুনতে বলছি। সেখানে লেখা থাকে a fight against harmful popular trend। তাহলে আমার এটা যুদ্ধ, কিসের সাথে যুদ্ধ? শুধু সিগারেট অ্যালকোহলের সাথে যুদ্ধ নয়, সেটা খুব সংকীর্ণ একটি যুদ্ধ। আমার যুদ্ধটা বৃহৎ। যুদ্ধটা হচ্ছে ক্ষতিকারক জনপ্রিয় হুজুকের বিরুদ্ধে।
এবার আসি হুজুকটা কি, সেই হুজুকের মধ্যে সিগারেটও পড়ে, সেই হুজুকের মধ্যে অ্যালকোহলও পড়ে। কিভাবে সেটা হুজুক? হুজুকটা কি সেটা বলতে গেলে আরেকটু পিছিয়ে যেতে হয়। আমরা যদি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা ডিসকভারি চ্যানেল দেখি, সেখানে দেখবো যে যদি একটা হরিণ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, তার পিছনে 100টা হরিণ লাফিয়ে লাফিয়ে এমনি এমনিই যাচ্ছে। রাইট। একটি গরু বা বাছুর যাচ্ছে, তার পিছনে 100টি গরু বাছুর হাম্বা হাম্বা করতে করতে যাচ্ছে। তার মানে জন্তু জানোয়ারের একটা মানে প্রবৃত্তি আছে, একটি জন্তু আরেকটি জন্তুকে ফলো করে উইদাউট আস্কিং আ কোয়েশ্চেন, উইদাউট আস্কিং আ রিজন, কোনো প্রশ্ন না জিজ্ঞেস করে, কোনো কারণ না জানতে চেয়ে। এটাকে আমরা হার্ড মেন্টালিটি বলি। একটি পশু আরেকটি পশুকে ফলো করে কোনো কারণে না, টু ফর্ম আ হার্ড। হ্যাঁ, এটাকে হার্ড বা শিয়ালরা যেরকম হুক্কা হুয়া করে হার্ড ডাকলে মেন্টালিটি, সবাই একদম একদম একসঙ্গে। তাই। সব কুকুর যদি ডাকে আরো সব কুকুর, এটা হার্ড মেন্টালিটি বলা হয় যে কোনো জন্তু জানোয়ারের এটা মধ্যে। হিউম্যান সাইকোলজিতেও আছে। না, এইবার বলি, সেটাই বলছি যে আমরা তো জন্তু জানোয়ার থেকে ইভলভ করেছি, রাইট। জেনেটিক্যালি আমাদের মধ্যেও এই হার্ড মেন্টালিটিটা থেকে গেছে, সেটাকে আমরা কিছুতেই দূর করতে পারবো না। যেটা পারবো সেটা হচ্ছে আমাদের এই যে মানুষ হিসেবে জন্ম হওয়ার পর মান আর হুঁশ, আমাদের এই যে বিদ্যা বুদ্ধি, এই যে জিনিসগুলো যেগুলো সুপিরিয়র দ্যান জন্তু জানোয়ার, সো কল্ড জন্তু জানোয়ার, সেই বিদ্যা বুদ্ধি বিবেচনা সবকিছু দিয়ে আমরা এইটুকু করতে পারি যে কোন হুজুকটা ক্ষতিকারক, ক্ষতির দিকে যাচ্ছে, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, আর আমার রিজন খাটিয়ে, প্রশ্ন খাটিয়ে আমি তাদের হয়তো ফলো করলাম বা তাদের আমি আমার আইডল বানালাম, যারা আমাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে, যারা সমাজের ভালো চাইছে। এইটুকু আমি করতে পারি। আমার এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হচ্ছে এক্স্যাক্টলি তাই। জেন জি বলো, জেন আলফা বলো, বা যাই বলো না কেন, এদেরকে ক্ষতিকারক হুজুকের বিরুদ্ধে নিয়ে যাওয়া। সিগারেট একটা ক্ষতিকারক হুজুক, তুই খাচ্ছিস আমিও খাবো, ও কিন্তু জানে ক্ষতি করছে, ওর ক্ষতি হচ্ছে, তাও তুই খাচ্ছিস। তুই মদ খাচ্ছিস, আচ্ছা একটা আমাকেও এক ঢোক দে। তুই গালাগালি করছিস, আমিও বলছি। আমি কেন বলছি, কি বলছি, সেটার মানে কি? আমি একজন বিদ্যা বুদ্ধি বিদ্বান, বুদ্ধি আছে, বিদ্যা আছে, আমি কেন এমন কোনো কথা বলবো যার কোনো মানে নেই? গালাগালিটা কি? আমি তো এটা আমার প্রোগ্রামে তুমি যদি যাও দেখবে একটা সেপারেট সেকশন পুরো ডেডিকেট করা থাকে গালাগালি এবং অশ্লীলতা, যেটা এই জেন জি এবং জেন আলফা বাচ্চাদের মধ্যে নর্মালাইজড হয়ে গেছে। প্লিজ এটা সবাই একটু মন দিয়ে শুনুন। তাহলে আমি বাচ্চাদের বলি যে তুমি কেন এমন কিছু বলবে যেটার কোনো মানে নেই, যেটার কোনো লজিক নেই। আপনারা যে কোনো গালাগালি ভেবে নিন, যে কোনো গালাগালি এখন যা মনে আসছে ভাবুন, যেটা আপনারা বলেন। কেন বলেন? ওই যে বাচ্চা বয়স থেকে আরেকজনের কাছ থেকে শুনেছেন, সেটা শুনে কোনো কারণ না জেনে, আপনার কোনো মানে লজিক না খাটিয়ে, বুদ্ধি না খাটিয়ে, বিবেচনা, আমরা শুধু সেটাকে কপি করে দিই। আমি সারা পৃথিবী ঘোরা মানুষ, আমি অ্যাজ আ মেরিন ইঞ্জিনিয়ার, আমি জাহাজে চাকরি করতাম, আমি 50খানা দেশ ঘোরা মানুষ, আমি অনেক ভাষা জানি, অনেক ভাষার গালাগালিও জানি। আমার সারাদিনে একটাও গালাগালি মানে যেটার কোনো মানে নেই, যেটা অবান্তর কথাবার্তা, সেটা আমার ইউজ করতে লাগে না। এটা আমি গর্ব করে বলছি না। আমি মনে করি একজন বিদ্বান, একজন বুদ্ধিবিদ্যার মানুষ তার এইটুকু রিজন খাটানো উচিত যে আমি কেন অন্যকে কপি করব যেটা খুব ইলজিক্যাল, যেটার কোনো বিবেচনা নেই। আর বাচ্চাদের যেটা বলি, এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর অভিশাপে বাচ্চারা অশ্লীলতাটাকে নর্মালাইজ করে ফেলছে। মানে সেটা যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে তার কোনো আইডিয়া আপনাদের কারণ নেই। বাবা মারা বাচ্চাদের এই ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রিপশনের লোভে অশ্লীলতাটাকে নর্মালাইজ করে দিচ্ছে নিজেদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে। একটা আমি ছোট্ট এক্সাম্পল দুটো দিই। একটি বাচ্চা, একটি ছেলে ধরো, সে দেখছে সে ওয়ার্কআউট ভিডিও পোস্ট করছে, সে ওয়ার্কআউট ভিডিও পোস্ট করছে, এক রকমের ভিউজ আসছে। সে একদিন একটা ভিডিও পোস্ট করলো অর্ধনগ্ন হয়ে, শুধু অন্তর্বাস পরে, তার সেই দিনকে দেখা গেল সেই ভিডিওর ভিউ মারাত্মক, যত রকম বিকৃত মনস্ক মানুষ ঝাঁপিয়ে পড়ে। এই বাচ্চাটি এইবার তার মাথার মধ্যে যেহেতু ওই নির্বুদ্ধিতাটা কাজ করছে যে ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রিপশনই সব, সে কি শুরু করলো, সে ওইটাই সেটা চেন হয়ে গেল। একটি বাচ্চা মেয়ে দেখছে যে সে নর্মাল যেরকম নাচানাচি করছে তাতে যা আসছে, সে ভীষণ স্ক্যান্টি কোনো ক্লোথস পরে, খুব অশ্লীল কোনো পোশাক পরে যেই করছে বা তার বাবা মা দেখছে, সেটাতে সাংঘাতিক এই ভিউজের ট্র্যাপে পড়ে মানুষ যে কি অশ্লীল হয়ে যাচ্ছে। একটি ছেলে দেখছে আমি ঘরে, বা একটি মেয়ে দেখছে আমি ঘরে নাচানাচি করে এ করলে যতটা না, আমি যদি একটা ট্রেনে গিয়ে ভিড়ের মধ্যে, বাসের মধ্যে অন্য মানুষের অসুবিধা করে করি, আমি সাংঘাতিক, সবাই ভিউ করছে, আমি ভাবছি যে আমি সমাজের জন্য কি ভালো কাজ করে ফেললাম, একদম নির্বোধ হয়ে গেছে। তার মানে আমার এখানে বক্তব্য আরো বাচ্চাদের দুটো জিনিস
জিনিস বলি, যে বিখ্যাত আর কুখ্যাতর মধ্যে তফাৎ বোঝো, কোনটা ফেমাস আর কোনটা ইনফেমাস। সমাজের এই যে দুটো দিক আছে না, অন্ধকার আর আলোর দিক, শুভ শক্তি এবং অশুভ শক্তি, এই অশুভ শক্তি কি করছে জানো, মানুষদের মধ্যে ইনফেমাস বা কুখ্যাত ওয়ার্ডটাকে ইরেজ করে দিচ্ছে, শুধু বিখ্যাতটাকে রাখছে। কুখ্যাত, বিখ্যাত মানে কি? বিখ্যাত মানে হচ্ছে তুমি সমাজের জন্য যদি ভালো কোনো কাজ করো তাহলে যদি তুমি চোখে পড়ো, আর তোমার মধ্যে যদি গুণ থাকে, গুণ মানে পোশাক আশাক খুলে নাচা নয়, অশ্লীলতাটা গুণ নয়, তাহলে সেখানে যদি তুমি চোখে পড়ো, আর তাহলে সমাজের ভালো কাজ করতে হবে আর তোমার গুণ থাকতে হবে, তবে যদি তুমি চোখে পড়ো তাহলে তুমি বিখ্যাত। আর কুখ্যাত হচ্ছে সমাজের জন্য যদি ক্ষতিকারক কোনো কাজ করো, তুমি যদি নিজের মান সম্মানকে জলাঞ্জলি দাও তাহলে যদি চোখে পড়ো, তুমি যদি কোনো অপরাধ করো সমাজে সেটা খারাপ, তাহলে যদি তুমি চোখে পড়ো তাহলে তুমি কুখ্যাত। তাহলে দুক্ষেত্রেই চোখে পড়াটা ভীষণ কমন। এদের কাজ হচ্ছে, অশুভ শক্তির কাজ হচ্ছে এই কুখ্যাত ওয়ার্ডটাকে এদের ডিকশনারি, কারণ আমি তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, স্কুল আফটার স্কুল আমি যখন জিজ্ঞেস করি ফেমাস মানে জানো, সবাই হ্যাঁ ববি দাদা, ইনফেমাস মানে জানো, কুখ্যাত মানে জানো, বলে না। তাহলে কুখ্যাতটাকে সরিয়ে যেই দিচ্ছে এদের কাছে, না এদের কাছে ব্যাপারটা খুব কমপ্লিকেটেড। এদের কাছে যেটা থেকে যাচ্ছে ফেমাস, ফেমাস ফর এভরিথিং। খারাপ কাজ করলেও বলছে তুমি ফেমাস, অশ্লীলতা হয়েও নজরে পড়লেও তুমি ফেমাস, আবার ভালো কাজ করলেও এদের কাছে পুরো ঘেটে গেছে। তার মানে এদের কাছে দ্য কমন ফ্যাক্টর যেটা থেকে গেছে এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, যারা এই হুজুকে মেতে আছে তাদের ক্ষেত্রে নজরে পড়াটাই ইজ দ্য অনলি দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা লোয়েস্ট কমন ফ্যাক্টর, যাই বলো না কেন থেকে গেছে। এর ভুক্তভোগী হচ্ছে এই জেনজি, এর ভুক্তভোগী হচ্ছে বাচ্চারা। আচ্ছা, এই যে কথাগুলো বললাম আমি না, এই অ্যাকাউন্টগুলোকে নয় ওদের বোঝানোর চেষ্টা করি, একদিন হয়তো আমি লিখে পাঠাই, বাবা মাকে হয়তো লিখে পাঠাই যে আপনি এইভাবে কেন করছেন, কেন পোস্ট করছেন। আমি মনে করি একজন আমি সোশ্যালি রেসপন্সিবল পার্সন হয়ে এটা আমার করা উচিত। দেখি যে কোনো যদি রিপ্লাই না, কারণ ব্যাপারটা কি, ওই পোস্টে 100খানা বিকৃত মনস্ক মানুষ বলছে তুমি ট্যালেন্টেড, কি কিউট, আপনার মেয়ে আপনার ছেলে কি, এরা তো বয়ে যাচ্ছে সেটাতে, এবং এরাও তো নির্বোধ হয়ে গেছে, বাবা মা বড় মানুষগুলো নির্বোধ হয়ে গেছে বলেই ছোট মানুষগুলো নির্বোধ। এই কথাটা প্রযোজ্য যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, কারোর কিছু এসে যায় না। তার মানে এখানে কমেন্টে 98 জন বলছে তুমি ট্যালেন্টেড, তুমি কি, ও কিন্তু কাপড় জামা খুলে এইসব করছে অশ্লীল হয়ে, তাহলে 98 জন ওকে বলছে তুমি ট্যালেন্টেড, আপনার ছেলে মেয়ে কি কিউট, হ্যাঁ না, লাস্টে 2 জন বলছে প্রপার জামা কাপড় পরে করো, যেটা তোমায় মানাচ্ছে না, তুমি বাচ্চা একটি ছোট্ট মেয়ে বা ছেলে হয়ে নোরা ফাতেহি হাই গার্মি যেটা করছে সেটা তুমি করতে পারো না, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাটাই ওদের ডিকশনারিতে নেই, মানাচ্ছে না তোমাকে এটাই ডিকশনারিতে নেই। দেখো সব বাচ্চাগুলো কিরকম বড়দের মতন বিহেভ করছে। আর এই রিয়ালিটি শো গুলো হচ্ছে এই যে চিপ কিছু সেলিব্রিটি বলো না তাদের, এই চিপ কিছু মানুষ সেগুলোকে গিয়ে এই চ্যানেল গুলো গিয়ে স্পন্সর করছে, এবং দেখবে তুমি মিলিয়ে দেখো, যেই বাচ্চাটা যত ইঁচড়ে পাকা, যেই বাচ্চাটা যত বড়দের মতন নানা রকমের বিহেভ করছে, তোমায় সিডিউস করছে, তোমার দিকে নানা রকমের বড়দের মতন তাকাচ্ছে, হাব ভাব করছে, তাকে ও বাবা তুমি হচ্ছে দ্য বেস্ট। এবং বাচ্চাগুলোর এত খারাপ অবস্থা, যে মেসেজটা যাচ্ছে খুব খারাপ। তাহলে এই জেনজি হচ্ছে ভুক্তভোগী এইসব অশ্লীল জিনিসগুলোকে নর্মালাইজ করে, ওদের কোনো জ্ঞান, এই যে প্রোটেস্টটা হলো, এই যে সাংঘাতিক প্রোটেস্টটা হলো ফর আ গুড কজ, এটা হওয়া উচিত ছিল, এটা দরকার, কিন্তু যেভাবে প্রোটেস্টটা হলো নিত, আমি তো একদম কন্টিনিউয়াসলি ফলো করছি, গায়ে কাটা দেওয়ার মতন, চোখ মুখ ঢেকে লজ্জায় মিশে যাওয়ার মতন। একমাত্র শ্রীলেখা মিত্রর ঘাড়ে বন্দুক দেগে তুমি এই ব্যাপারটাকে এইভাবে নর্মালাইজ করতে পারো না, এইভাবে তুমি সাজা দিতে পারো না। শ্রীলেখাদি যেটা করেছে সেটা নির্বুদ্ধিতা, হ্যাঁ, সেটার জন্য আমি ধিক্কার জানাই। তিনি সেটা করেছেন, কেন করেছেন? তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি মিডিয়ার মানুষ, হাজার হোক, তাকে পছন্দ হোক না পছন্দ হোক, খুব খারাপ মানুষ হোক, সে যেই হোক না কেন, তুমি কি ওইটা করতে পারো? একজন শিক্ষিত সোশ্যালি রেসপন্সিবল পারসন ফ্রম দ্য মিডিয়া হয়ে তুমি কি, যেটা এইবার যেটা উনি আবার অদ্ভুত কথা বলেছে যে আমার সানগ্লাস নেই, এসব বলেছে। আমি বলছি ওই যে পোস্টারটা যেটার মধ্যে মোদিজিকে খুব খারাপ ভাবে পোর্ট্রে করা হয়েছে, তুমি যদি সব ভিডিও ফলো করো, ওই পোস্টারটার হাজার কপি শুধু যন্তর মন্তরে নয়, নিত, এটা বোঝো, এটা কত ডিপ এটার পলিটিক্সটা। হাজার কপি থ্রু আউট ইন্ডিয়া, সারা ভারতে যেখানে যেখানে প্রোটেস্ট হয়েছে, শুধু ওই পোস্টার নয়,
আরো যে কি খারাপ খারাপ লেখা, সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ধরে দাঁড়িয়ে আছে, গালাগালি লেখা, কেউ লিখছে যে মানে বলতে পারবো না এরকম লেখা। এক্স্যাক্টলি। তারপরে যে টি শার্ট পরে এসছে, এটা কি একটা আনএমপ্লয়েড একটা বাচ্চা স্টুডেন্ট এত পয়সা পাবে কোথা থেকে যে কোটি কোটি ছেলে মেয়েদের এক টি শার্ট পরিয়ে দিচ্ছে, যে টি শার্টে মোদিজিকে গালাগালি দেওয়া, যোগীজিকে গালাগালি দেওয়া। আমি কোনো পার্টির নই, প্লিজ ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে। আই এম টকিং অ্যাবাউট কোনটা শ্লীল কোনটা অশ্লীল। প্রতিবাদ জানানো মানে বিকৃত হয়ে যাওয়া নয়। আর আমরা কি ছবি দিচ্ছি ফরেন কান্ট্রিজে, বিবিসিতে বলো, এতে বলো, সব সব জায়গায় হাসির ফোয়ারা বইছে যে দিস ইজ দ্য ইয়াং জেনারেশন অফ ইন্ডিয়া, তারা প্রোটেস্ট করছে ফর আ গুড কজ। কিন্তু এর মধ্যে যেভাবে প্রোটেস্টটা হচ্ছে, গালাগালি, বিকৃতি, পারভার্সন, নানা রকমের অঙ্গভঙ্গি, অর্ধনগ্ন হয়ে চলে এসছে, তারা বুকে অন্তর্বাসের উপর নানা রকমের ছবি এঁকে, নানা রকমের, মানে সে ভাবা যায় না কি খারাপ, বমি এসে যাবে। এটা প্রতিবাদ নয়, সভ্য সমাজে এটা প্রতিবাদ নয়। কিন্তু দেখো এটা নর্মালাইজ করে দিচ্ছে। আর এটার সাথে কি, আমার ভিউজ পেতে হবে। এটা কোনো প্রতিবাদ হয়নি, এটা শুধু রিলস বানানোর চক্কর হয়ে গেছে। সবাই ঝাঁপিয়ে পড়ে ওইখানে, যে কি ভয়ঙ্কর রকমের প্রাকৃতিক একটা দুর্যোগ শুরু হয়েছে, নানা রকমের সাজগোজ করে, অল ক্লাউনস। আসল যে এজেন্ডাটা সেটা তো ডাইলিউট হয়ে গেল, আসল এজেন্ডাটা ডাইলিউট হয়ে গেল। আজকে সেই সোনাম ওয়াংচুক গিয়ে মহাত্মা গান্ধীর ওখানে গিয়ে নমস্কার করছে, প্রণাম জানিয়ে এসছে। এই যে দুটি ছেলে, ককরোচ জনতা পার্টির দুটি ছেলে গিয়ে যারা নাড্ডাজির সাথে মিটিং করে আসলো, তারা হুল্লার পার্টি করছে, হুল্লার পার্টি করছে। সেইখানে যে অবস্থায় ওরা সব নাচানাচি করছে, দেখে বোঝা যাচ্ছে যে এদের কোনো সৎ ইচ্ছা নেই, এদের কোনো সৎ চিন্তা নেই, এদের দিকভ্রষ্ট করা হয়েছে। এদের একটা এজেন্ডা, যেটা আমি বারবার বলি, বাচ্চাদের বলি, এবং আমি এখানে জেনজিকে সবাইকে বলছি, ইউজ ইউর সেন্সেস, ইউজ ইউর কোয়েশ্চেনিং পাওয়ার, ইউজ ইউর রিজনিং পাওয়ার। তোমার বিদ্যা বুদ্ধিকে কাজে লাগাও। কে আমার দেশের জন্য উপকার করতে পারে, কে আমার অপকার করতে পারে, কাকে ফলো করব, কাকে ফলো করব না, এটা তুমি প্লিজ কাজে না হলে দেখো প্যাটার্নটা এক, বাংলাদেশের যে প্যাটার্ন ছিল এই প্যাটার্নটাও একদম এক, নেপালের প্যাটার্নটা এক, বাংলাদেশের প্যাটার্নটা কি হলো, ওই কোটা সিস্টেম নিয়ে ওইটা চালু হলো। কিন্তু তারপর ওই ব্যাপারটা, হাসিনাজি তো রাজিও হয়ে গেলেন কোটা সিস্টেমে, কিন্তু তারপরও দেখা গেল যে ওইটা ডাইলিউট হয়ে গিয়ে একদম অন্যদিকে চলে গেল, ব্যাপারটা একদম অন্যদিকে চলে গিয়ে ওরা সেটাও এইভাবে ট্রাই। আমার মনে হয় তুমি বলো এই আমাদের যুব সমাজকে, যাদেরকে আমরা ইংরেজিতে জেনজি বলছি, যে তোমরা বা আপনারা একটু ভেবে দেখুন, এই যে আন্দোলনগুলো যে সৃষ্টি করা হচ্ছে, হয়তো আপনারা একটা ভালো কারণের জন্য আন্দোলন করতে আপনাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার পিছনে কিন্তু একটা মারাত্মক অভিসন্ধি থাকছে। সেই অভিসন্ধি থেকে আপনারা যদি নিজেরা নিজেদেরকে বাঁচাতে না পারেন, না বুঝতে যদি না পারে, তাহলে কিন্তু ওই রকম বাংলাদেশের মতো হবে, হাজার হাজার ছেলে বা শয়ে শয়ে মানুষ মারা যাবে, এবং এইভাবে উত্তপ্ত করে দেওয়া হবে, যেটা ববি স্যার বলছেন আমাদেরকে, যে এই ধরনের ডিপ স্টেট থিওরি কিন্তু চলছে প্রতিটি দেশের বিরুদ্ধে। ডিপ স্টেট থিওরি বলতে ফরেন পাওয়ার্স আমাদের এইগুলা, মানে আমাদের এই জেনারেশন, ইয়াং জেনারেশনের এই প্যাশনটাকে, এই উত্তেজনাটাকে, এই যে তোমাদের রক্ত গরম, সেইটাকে না ভুল পথে, ভুল দিকে, ভুলভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার প্রধানমন্ত্রী, আমার চিফ মিনিস্টার, আমার দেশ, তার বিরুদ্ধে আমরা 100 বার প্রতিবাদ করতে পারি। আমার যদি মনে হয় এটা ডেমোক্রেসি, আমি 100 বার প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ জানানোর ভাষাটা কি হবে? কারণ এইটা এখন আর সেই দিন নেই যে শুধু তুমি যন্তর মন্তরই করছো আর কেউ জানবে না, সারা পৃথিবীতে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে। ওইখানে যতজনকে জিজ্ঞেস করা হচ্ছে তার মধ্যে অধিকাংশই নিট কি জানেই না, নিটের ফুল ফর্ম কি জানে না, এনটিএ কি জানে না, সিবিএসসি কি জানে না, আইসিএসসি কি জানে না। ওখানে মিথ্যে কথা বলছি যে আমি এমবিএ করে এসেছি, আমি চাকরি, এমবিএ এর ফুল ফর্ম করছে জানে না, কোথা থেকে এমবিএ পড়েছো জানে না, ইঞ্জিনিয়ারিং পড়েছি চাকরি পাইনি, কি ইঞ্জিনিয়ারিং করেছো জানে না, কি ইঞ্জিনিয়ারিং বলতে পারছে না, কোন কলেজ, সব মিথ্যে। ওইখানে শুধু, তারপরে খাবার লুট, মানে এটা কি কোনো প্রতিবাদ? একজন ওই ভিড়ের মধ্যে হয়তো পিজা অর্ডার করেছে, এগুলো সব ভিডিওতে আছে, পিজা অর্ডার করেছে, সে ডেলিভারি ম্যান সেখানে গেছে, তার সবকিছু ছিঁড়ে ছুঁড়ে, এটা তো ডাকাত, এরা তো উগ্রপন্থী। সেই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ওর তো চাকরি হয়তো চলে যাবে।
অর্ধনগ্ন হয়ে নাচছে। সেই এইখানে মানে আমি দেখাতে পাচ্ছি না, অন্তর্বাসে মেয়েটির এইখানে নানা রকমের ছবি, নানা রকমের মানে সে ভয়ঙ্কর বিকৃত। এই বিকৃত জেনারেশন চাই না, এই বিকৃত জেনজি আকাঙ্ক্ষিত নয়। তোমরা নিজেদের কবর খুঁড়ছো। ভাবো এই মানুষগুলো যাদের ভাবছো তোমাদের আইডল, গালাগালি দেওয়া, নোংরা মুখ, অশ্লীল, নোংরা, উচ্ছৃঙ্খল, এরা যদি পাওয়ারে আসে, যদি এরা কোনোদিন পাওয়ার পায়, এরা কি ছড়াবে? এরা কি ছড়াবে? অলরেডি এত খারাপ, আমি তো স্কুলে স্কুলে কলেজে কলেজে যাইনি, কি খারাপ অবস্থা। কারণ এই বাচ্চাদের, এই জেনজির, এদের কোনো দোষ নেই। দে হ্যাভ লস্ট দেয়ার সেন্স অফ পাওয়ার এন্ড কোয়েশ্চেনিং। আমি বারবার সবাইকে বলছি, কোয়েশ্চেনিং করো, নিজের এডুকেশনকে কাজে লাগাও, নিজের রিজনিং পাওয়ারকে কাজে লাগাও। সবাই যেটা বলছে, হুজুকের মধ্যে মেতে গিয়ে হারিয়ে যেও না, একদম হারিয়ে যেও না। আমাদের দেশ খুব সমস্যার মধ্যে আছে, এত বড় দেশ, সেইটাকে আমাদের এক রাখতে হবে। নানা রকমের পাওয়ার, আর আমাদের সারাউন্ডিং খুব বিপজ্জনক। একদিকে পাকিস্তান, একদিকে নেপাল, একদিকে চায়না, একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, একদিকে শ্রীলঙ্কা, সব আনস্টেবল গভর্নমেন্ট, সব আনস্টেবল করে দিয়েছে, যাতে কিনা এই উগ্রপন্থাটা আমাদের দেশের মধ্যে ভীষণ রকম ভাবে। এইটা তোমরা বোঝো, আমরা তোমাদের উপর নির্ভর করে আছি। জেনজি, যে ইয়াং জেনারেশন, তোমরা না বুঝলে খুব ইজিলি এটা আরেকটা বাংলাদেশ, আরেকটা নেপাল, আরেকটা শ্রীলঙ্কা, আর পাকিস্তান তো ছেড়েই দিলাম, ওদের কোনো গভর্নমেন্টই নেই, নৈরাজ্যের দেশ হয়ে যাবে। সেটা হতে দিও না। কোনো প্রধানমন্ত্রী, কোনো সম্মানীয় ব্যক্তি, তাকে তুমি মুখে তোমার বিদ্যা খাটিয়ে, ইউজিং প্রপার নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন যা শিখেছো সেটা দিয়ে যা খুশি বলো, যা খুশি বলো, কিন্তু গালাগালি দিও না, অশ্লীলতা দেখিও না, বিকৃতি দেখিও না। তোমরা দেখিও না যে তোমরা কোন লেভেলে নেমে গেছো, তোমরা কি ধরনের পর্ন স্টার হয়ে গেছো। ঘরে ঘরে এখন বিকৃতি, পর্নোগ্রাফি। মানে কি? এই যে পর্নোগ্রাফিটা নর্মালাইজড হয়ে যাওয়ার ফলেই তো এই বিকৃতি। এই বিকৃতি কি করে? যে একটি মানুষের লজ্জা হারিয়ে যাচ্ছে, যে সেক্সুয়ালি নিজেকে এক্সপ্লিটিভ করে দেওয়ার তো একটা লজ্জা থাকে। কিছু কিছু কাজ, একটা কথা শিখেছে, আজাদি, মানে সবকিছুর ওর তারা ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে বিকৃতি নয়, আজাদি মানে বিকৃতি নয়, আজাদি মানে আমার দেশের সম্মানকে হারিয়ে ফেলা নয়। আমি এই জায়গাটায় ভাবি আরেকটা জিনিস আমি তোমাকে একটু নোটিস করাই, এই জায়গাটায় সেই ফ্যামিলির ছেলেমেয়েরাই এই রকম ট্রেন্ড সেট করছে বা আসছে, যাদের মগজ ধোলাই কিন্তু বাড়ি থেকে হচ্ছে। নিশ্চয়ই এই ঘটনাটা আমরা এই কদিন আমাদের সবার ফিডেই এসছে। আশা করি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, দেখবেন দুটি মেয়ে, একটি বিশেষ সম্প্রদায়ের, তারা গিয়ে লাথি মারছে আমাদের মুখ্যমন্ত্রীর ছবিতে। এই সদ্য হয়তো 10 সপ্তাহ হয়নি, এবং আমাদের প্রধানমন্ত্রী সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি রয়েছে, তাদের মুখে লাথি মারছে। কিভাবে তাদেরকে মগজ ধোলাই করা হয়েছে যে তারা এইভাবে গিয়ে ঘৃণার সৃষ্টি করে তারা এটা করছে। আচ্ছা, এবার তুমি এই কথাটা আমি বললাম, তুমি বললে বিশেষ সম্প্রদায়, এই ভিডিওগুলো আমরাও দেখেছি, আর এই যন্তর মন্তরে আরো অনেক। তার মানে আমি একটা মানুষ হিসেবে, আমি জেনজি কে বলছি, ইয়াং সম্প্রদায়কে বলছি, আমি দেখছি দুজন মানুষ, যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, এই কাজটি করছে। আমার রিজনিং, আমার কোয়েশ্চেনিং বলবে যে এই ওটা কি করছিস। আমরা বলবো মুখ্যমন্ত্রী সম্বন্ধে, প্রধানমন্ত্রী সম্বন্ধে, তারা যদি করাপ্টেড হয়, আমরা হাজারবার বলবো যে নিপাত যাও, আমরা চাই না, আমরা আমরণ অনশন করব, কিন্তু এইটা কেন করব? এইটা করা উচিত নয়। আফটার অল আমার দেশের নেতা সে, আমার প্রদেশের নেতা সে, এইটা করব। আমি কেন আমার রিজনিং এবং কোয়েশ্চেনিং কে স্যাক্রিফাইস করে ওদের ফলো করব? ওই হুজুকে কেন মাতবো? এইটাই আমার এজেন্ডা। যেই কোয়েশ্চেনিং এন্ড রিজনিং পাওয়ার চলে যায়, ওইখানে সবাই দেখো নাচছে, আর সে সবাই একই জিনিস, মানে কিরকম জন্তু জানোয়ারের মতনই। এই যে বললাম হার্ড মেন্টালিটি, ওই 4-5টা ছেলে উ উ আ করছে, ওই দেখে সবাই আর সব মনে হচ্ছে বাঁদরের দল। বাঁদরগুলো সবাই যেরকম খুজলাতে শুরু করে, কুকুরগুলো সবাই যেমন ডাকতে শুরু করে, শিয়ালগুলো সবাই যেমন একদম মনে হচ্ছে, মানে এত শ্যালো। আরো শোনো, সৈনিক, সোলজার্স, এরা যে আমাদের কিভাবে সেভ করে রেখেছে। তোমরা এই যে বেলেল্লাপনা করে বেড়াচ্ছ, এই যে উচ্ছৃঙ্খলতা করে বেড়াচ্ছ, বা আমরাও যে শান্তির ঘুমাচ্ছি, সেই সৈনিকদের জন্য, প্রতিটি সোলজারের জন্য। আর এই যন্তর মন্তরে
বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব সোলজার্সদের কেউ বলছে চুতিয়া, কেউ বলছে মানে গালাগালি দিচ্ছে, এবং সেটা রিল করে সেটা করে ওদের কোনো বোধ নেই যে এরা পুলিশ না এরা সোলজার, সেই বোধটুকু নেই। সে পুলিশ হোক সোলজার হোক, তুমি তাদের গালাগালি দেবে, তুমি তাদের নিয়ে কেন, তুমি বুঝতে পারছো ওরা কারা, তুমি জানো ওরা কারা, তুমি বেঁচে আছো ওদের জন্য, Exactly. মানে পুরো সবকিছু হারিয়ে গেছে সেন্সেস। তার জন্য কি হয়েছে, এই যে এজেন্ডাটা, যেটা একটা বৃহৎ এজেন্ডা, খুব সৎ এজেন্ডা, সেটা পুরো ডাইলিউটেড হয়ে। না, আমার এখানে একটা বলার আছে। আমরাও ছোটবেলা থেকে শুনে আসছি এবং দেখে আসছি প্রশ্নপত্র ফাঁস, যেটাকে পেপার লিক তোমরা বলছো, আজীবন ধরে, যুগ যুগ আজীবন ধরে ধরে। হয়ে তার আসছে। কারণ আছে, একটু ভিতরে গিয়ে দেখো। এই লিক বা এই প্রশ্নপত্র ফাঁসের সব সরকারি সমস্যায় পড়েছে। এটা না একটা ব্যাধি, মানে আমাদের একটা এই সমাজের একটা রোগ। কিছু মানুষ আছে, তাদেরকেই তো প্রশ্নপত্রগুলোকে সিলেক্ট করতে দেওয়া হয়। সেটা তোমার স্কুলের টিচারও থাকতে পারে সেই কমিটির মধ্যে, বা অন্য অন্য স্কুলের টিচাররা থাকে, বা আরো টপ লেভেলের এডুকেটররা থাকে, তারা এই প্রশ্নগুলো সিলেক্ট করে। এবার তারাই যদি বিশ্বাসঘাতকতা করে, তুমি কি করবে? সরকার কি করবে? আমরা কি করব? এখানে তো নৈতিকতার একটা বিশাল বড় বিষয় না, আমরা এসছে। কি করবো? আমাদের হাতে একটাই উপায়, প্রতিবাদ জানানো। হ্যাঁ, আর তার বিরুদ্ধে এইখানটাই তো আমাদের আলোচনাটা, প্রতিবাদ জানাবো। আমি কি ভাষায় right. প্রতিবাদ জানাবো? জানিয়ে নিজেকে তো বলবো যে তোমাদের চাই না, আমরা যাকে ঠিক করছি তাকে, যাকে ঠিক করছি সেও তো একটা আইডল হবে। আমাদের তো ওইটাই সে ঠিক যদি, করতে হ্যাঁ, হবে। সে যদি একটা বিকৃত, অশৃঙ্খল, এইরকম মানে মুখ খারাপ এইরকম একটি ক্লাউন হয়, তাকে আমরা কি করে পরবর্তীকালের আইডল Exactly, হবে exactly. মানবো না, ভাবে? আমি কিন্তু এটা একদম সাপোর্ট করছি না। এটা কিন্তু একদম এই আমাদের সমাজ থেকে চলে যাওয়া উচিত। এরকম যেন একটাও ঘটনা আমাদের কানে না আসে যে প্রশ্নপত্র ফাঁস বা পেপার লিকের বিষয়ে। এটাতে তো সবাই ভুক্তভোগী। যেরকম বাড়িতে চুরি এখনো তো আটকানো গেছে, ডাকাতি আটকানো গেছে, এগুলো তো চলে গেলে ভালো, করাপশন চলে গেলে ভালো, সেটা তো সবাই আমরা চাই। কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আমাদের একটা এত লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে আমরা ফেলে দিতে চাইছি, এটা কিন্তু সাংঘাতিক। এর পেছনে কিন্তু একটা বিদেশি শক্তিদের হাত থাকছে। এখনো কি বুঝতে পারা যাচ্ছে না যে বিদেশি শক্তির হাত আছে, বা পলিটিক্যাল অপোজিশন যে ফান্ডেড বাই বিদেশি শক্তি, রাইট? পলিটিক্যাল অপোজিট না হলে এই বাচ্চা বাচ্চা ছেলেদের এত টাকা কোথা থেকে আসছে? এই যে সব লজিস্টিক্স, পোস্টার্স বলো, এই বলো, ওই বলো, ওদের নিয়মিত খাওয়ানো দাওয়ানো, এই সব কোটি কোটি টাকা খরচা করছে এই আনরেস্টটা তৈরি করার জন্য। এর পিছনে বাচ্চারা তো করতে পারে না, ওরা তো এখন কাজকর্মই শুরু করেনি। বা আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট চূড়ান্ত, তাদেরকে যদি আমরা স্টুডেন্ট বলি, যদি ওই স্টুডেন্টের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট নয়, Exactly. বেশিরভাগই মজা করতে গেছে ওইখানে, হ্যাঁ। বেশিরভাগই রিলস বানাতে গেছে। এইটা যে কি এবং অস্বাস্থ্যকর। একটা বিদ্বেষ, এই সরকারের বিরুদ্ধে একটা বিদ্বেষ লালিত পালিত করছে দীর্ঘদিন ধরে। তার হয়তো ফ্যামিলিও এই সরকারকে কোনো রকমে কোনোভাবে আমাদেরকে সরাতে হবে বা অপমানিত করতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু গেছে। এরা কিন্তু এই বিষয়টার সঙ্গে তাদের কোনো বিষয়টার এগেইনস্টে কোনো লিঙ্কই নেই, বিষয়টার এগেইনস্টে এরা জানেই না বিষয়টা কি। ভালো কিছু করো, সমাজের জন্য ভালো কিছু করো। আমি বলি, এই ককরোচ জনতা পার্টি সে এসেইছে 22 মিলিয়ন ফলোয়ার তৈরি করে। তার মানে বোঝাই যাচ্ছে যে তারা, তাদের এজেন্ডা ফিক্স ছিল যে তারা এই ধরনের একটা কিছু করবে, ইস্যু যাই হোক। আজকের এই আলোচনাটা এই মুহূর্তে এই জায়গায় আমরা শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই পডকাস্টটা। তাই আপনারা সঙ্গে থাকুন, আমি ববি চক্রবর্তীকে ছাড়ছি না। আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। আজকের মতো এখানেই রাখলাম এই বিষয়টা নিয়ে এই পডকাস্টটি। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।